আমার অনেক দিনের ইচ্ছা ছিল নিজে কিছু করার, কিন্তু আমি কোনোদিনও সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আর আজকে তুমি যখন টিফিন ব্যবসা করতেই চাইছো, আমি তোমাকে সাপোর্ট করব। তাতে তরুণ যদি তোমাকে সাপোর্ট করতে না চায় তাহলে না করুক, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার পাশে আছি। আপনি সত্যি বলছেন মা? সবাই যখন আমাকে এত করে বলছে, আমি এবার তাহলে একটা টিফিন ব্যবসা শুরু করবই। আর আপনার ছেলেকে কিন্তু এই ব্যবসার ব্যাপারে কিছু জানতে দেওয়া যাবে না। তুমি যা বলবে তাই হবে। আমি বাজার থেকে এখনই তোমাকে 100টা টিফিন কৌটো আর রান্না বান্নার উপকরণ এনে দিচ্ছি। তোমার যেমন ইচ্ছা তুমি সেভাবেই রান্না করবে। শাশুড়ি মায়ের কথা শুনে স্মিতা খুবই খুশি হয়। আর তখনই শেফালি দেবী বাজার থেকে টিফিন কৌটো এবং রান্না বান্নার উপকরণ নিয়ে এসে স্মিতাকে দিয়ে দেয়। তাই স্মিতা রান্না করে টিফিন বাক্সগুলো রেডি করে রেখে দেয়। আসলে স্মিতা এবং তার শাশুড়ি মায়ের টিফিন ব্যবসার সূত্রপাত ঘটার পেছনে কয়েকটা কারণ থাকে। আজ থেকে কিছুদিন আগে স্মিতার ছেলে সুজয় স্কুল থেকে বাড়িতে ফিরে এসে বলে, মা, আজকে আমার টিফিন খেয়ে আমার বন্ধুরা খুব প্রশংসা করছিল। ওরা জিজ্ঞাসা করছিল আমার বাবার কোনো রেস্টুরেন্ট আছে কিনা। আমি বলেছি নেই, আমার মা রান্না করে দেয়। আসলে ওদের মায়েরা বাইরে চাকরি করতে যায় তো, তাই ওদেরকে রেডিমেড খাবার টিফিনে দেয়। ছেলের কথা শুনে স্মিতা খুবই খুশি হয়। আর এমন সময় স্মিতার পুরানো দিনের কথা মনে পড়ে। আসলে বিয়ের আগে স্মিতা তার মা সাবিত্রী দেবীর সঙ্গে ছোট একটা ধাবা চালাতো। আর একদিন স্মিতার ধাবায় তরুণ নামের এক বড়লোক ছেলে খাবার খেতে আসে। সেদিন প্রথম দেখাতেই তরুণ স্মিতাকে পছন্দ করে ফেলে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তরুণ স্মিতাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। কি হলো মা, কোথায় হারিয়ে গেলে? আমার বন্ধুরা আমার থেকে অনেক টিফিন খেয়ে ফেলেছে জানো। আজকে আমি ওদের জন্য বেশি লুচি খেতে পারিনি। আসলে আমার বিয়ের আগের কথা মনে পড়ে গেল। বিয়ের আগে আমি আর তোর দিদা একটা ছোট্ট ধাবা চালাতাম। সেখানে সবাই আমার রান্নার খুব প্রশংসা করত। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সংসারের চাপে আমার আর কখনোই এই খাবারের ব্যবসা খোলার কথা মনেই হয়নি। মা, তুমি তো একটা টিফিন ব্যবসা খুলতে পারো, তাহলে খুব মজা হবে। আমার বন্ধুদের মারা সবাই অফিসে যায় তো। ছেলের কথা শুনে স্মিতার খুবই ভালো লাগে, কারণ স্মিতা নিজেও স্বাবলম্বী হতে চায়। কিন্তু স্মিতার পড়াশোনা বেশি দূর ছিল না, তাই তার বাইরে চাকরি বাকরি করতে যাওয়া সম্ভব নয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন যখন স্মিতা সুজয়কে স্কুলে দিতে যায়, তখন সেই স্কুলের ছাত্রছাত্রীদের মায়েরা স্মিতার কাছে ছুটে আসে। আপনি সুজয়ের মা? আসলে আমি আকাশের মা। আকাশ প্রত্যেকদিন স্কুল থেকে বাড়ি ফিরে বলে সুজয় নাকি খুব ভালো ভালো টিফিন স্কুলে নিয়ে আসে। আমার ছেলে সুজয়ের কাছ থেকে শুনেছে আপনি নাকি ওকে প্রত্যেকদিন অনেক ভালো ভালো খাবার টিফিনে দেন। আচ্ছা, আপনি কি কোনো ফুড ডেলিভারি বিজনেস করেন? না না, আমি কোনো ফুড ডেলিভারির বিজনেস করি না। আমি নিজে আমার পরিবারের জন্য সকালবেলা যে ব্রেকফাস্ট বানাই সেই খাবারগুলোই আমার ছেলেকে টিফিনে দিয়ে দিই। আচ্ছা, তাই নাকি? আপনি তো একটা টিফিন ব্যবসা স্টার্ট করতে পারেন। আসলে আমাদের বেশিরভাগ মায়েদের প্রত্যেকদিন বাইরে চাকরি করতে যেতে হয়, তাই জন্য আমরা ছেলে মেয়েকে ভালো টিফিন রান্না করে দিতে পারি না। কখনো কেক, কখনো ম্যাগি এই ধরনের খাবার দিয়ে স্কুলে পাঠাই। টিফিন ব্যবসাটা খারাপ নয়, কিন্তু আমি ভাবছি আমি যদি টিফিন ব্যবসা করি আমার থেকে কে টিফিন কিনবে? তাছাড়া বাড়িতে রান্না করলে খাবার ডেলিভারি দেওয়ারও তো একটা ব্যাপার আছে। আমরা সবাই তোমার থেকে টিফিন কিনবো। আমার চেনা জানা একটা ছেলে ডেলিভারির কাজ করে। তুমি যদি টিফিন ব্যবসাটা করতে চাও তাহলে তোমার টিফিন গুলো ডেলিভারি করে দেওয়ার জন্য আমি ওই ছেলেটার সঙ্গে কথা বলবো। তোমার ফোন নাম্বারটা তুমি বরং আমাকে দিয়ে দাও। এই কথা শুনে স্মিতা তখনই শিল্পাকে নিজের ফোন নাম্বার দিয়ে দেয় আর সুজয়কে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেদিন রাত্রিবেলা তরুণ যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন স্মিতা তরুণের কাছে টিফিন ব্যবসা করার আর্জি জানায়। কিন্তু যেটা শোনার পর তরুণ ভীষণই রেগে যায়। তুমি আমার মতো একটা সাকসেসফুল বিজনেসম্যানের বউ হয়ে শেষমেশ একটা টিফিন ব্যবসা শুরু করবে? তোমার কি কোনো জিনিসের অভাব হচ্ছে? তুমি এই পাতি টিফিন ব্যবসা শুরু করবে বলছো? কেন? তুমি তো আমাকে সব সময় বলো আমি নিজে 2 টাকা ইনকাম করতে পারি না। তাহলে এখন যখন আমি টিফিন ব্যবসা করতে চাইছি তুমি কেন আমাকে আটকাচ্ছ? তাছাড়া কোনো কাজই কিন্তু ছোট নয়। আমি বিয়ের আগেও মায়ের সঙ্গে ধাবা চালাতাম। তরুণ স্মিতার কথা শুনে খুবই রেগে যায়। আসলে তরুণ ভীষণই অহংকারী প্রকৃতির ছিল। স্মিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর তরুণ কথায় কথায় স্মিতাকে ছোট করে থাকে, কিন্তু সে কখনোই চায় না স্মিতা ঘরের বাইরে গিয়ে কিছু করুক। তার উপর সে স্মিতাকে কথা শোনাতেও ছাড়ে না।
মেয়েদের তো বাড়িতেই থাকা উচিত। তুমি বিয়ের আগে কি করতে না করতে সেটা দেখে তো আমার কাজ নেই। এখন তুমি আমার বাড়ির বউ, তাই তুমি কোথায় যাবে কি করবে সেটা দেখার দায়িত্ব আমার। আমি চাই না তুমি এই ব্যবসাটা করো। এভাবে স্মিতা বাড়ি বাড়ি টিফিন ব্যবসা শুরু করার জন্য জোর করলেও তরুণ উল্টোপাল্টা কথা বলে স্মিতাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়, যার ফলে স্মিতা খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় স্মিতার পাশে তার শাশুড়ি মা এসে দাঁড়ায়। কি হলো বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে? আমি একটা টিফিন ব্যবসা খুলতে চাইছি। সুজয়ের বন্ধুর মায়েরা বলেছে আমার কাছ থেকে টিফিন কিনবে। আমি তরুণকে বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করলেও তরুণ আমার কোনো কথাই শুনছে না। এমন অবস্থায় শেফালি দেবী স্মিতাকে সমস্ত কিছুতে সাহায্য করবে বলে জানায়। তাই সেদিন থেকেই স্মিতা তার শাশুড়ি মায়ের সাহায্য নিয়ে টিফিন ব্যবসা শুরু করে দেয়। সেদিন তরুণ অফিসে চলে যাওয়ার পর স্মিতা রান্না বান্না করে টিফিন বাক্স প্যাক করে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করতে শুরু করে। আর ঠিক স্কুল শুরুর 1 ঘন্টা আগেই ডেলিভারি বয় এসে সুজয়ের বন্ধুদের বাড়িতে টিফিন পৌঁছে দেয়। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন শেফালি দেবী স্মিতাকে বলে, বৌমা, তোমার এই ব্যবসা বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু কিছু বিজ্ঞাপন দিতে হবে। শুধু সুজয়ের বন্ধুরা টিফিন খেলেই তো হবে না, আমাদেরকে এই ব্যবসাটা আরো বড় করতে হবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই ব্যবসাটা আমরা কিভাবে বড় করব? তার উপর তরুণের কাছ থেকে ব্যবসাটার কথা লুকিয়ে রাখতে হচ্ছে। তরুণ এই ব্যবসাটার কথা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। আমি ভেবেছি আমরা এই টিফিন ব্যবসার কিছু বিজ্ঞাপন ছাপিয়ে সেখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দেব। আমরা তো নিজেরা ডেলিভারি করতে যাচ্ছি না, ডেলিভারি বয় এসে খাবারগুলো কাস্টমারদের পৌঁছে দিচ্ছে। তাহলে সমস্যা কোথায়? শাশুড়ি মায়ের কথা শুনে স্মিতা রাজি হয়ে যায়। তাই কয়েকদিনের মধ্যেই শেফালি দেবী কয়েকটা বিজ্ঞাপন ছাপিয়ে চারিদিকে ল্যাম্প পোস্টে লাগিয়ে দেয়। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই স্মিতার কাছে নতুন টিফিন ডেলিভারির অর্ডার আসে। হ্যালো, এটা কি স্মিতা টিফিন ডেলিভারি? আমার জন্য 2 প্লেট তরকা, 2 প্লেট রুমালি রুটি পাঠাবেন তো। খাবারটা যেন গরম থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এভাবেই ধীরে ধীরে স্মিতার কাছে সুজয়ের স্কুল ছাড়া বাইরে থেকেও টিফিনের অর্ডার আসতে থাকে। প্রত্যেকদিন তরুণ অফিসে চলে যাওয়ার পর এবং সে অফিস থেকে ফেরার আগে পর্যন্ত স্মিতা টিফিন রেডি করে, যাতে তরুণ কিছু জানতে না পারে। কিন্তু একদিন তরুণের এক বিজনেস পার্টনার রমেশ লাঞ্চে মিতার কাছ থেকে টিফিন অর্ডার করে। আর সেদিন রমেশের কাছ থেকে তরুণ অল্প একটু রুটি এবং তরকা খেয়ে বলে, বাহ, এত সুন্দর রান্না। তবে খাবারটার স্বাদ কিন্তু বড্ড চেনা চেনা লাগছে। তুই কোথা থেকে খাবারটা অর্ডার করেছিস? একদম বাড়ির মতো স্বাদ, ঠিক যেন মনে হচ্ছে আমার বউয়ের হাতে রান্না খাচ্ছি। এটা তো স্মিতা টিফিন ডেলিভারি থেকে অর্ডার করেছি। ওই দোকানটা নতুন খুলেছে। আমি তো এর আগেও অনেকবার এই টিফিন ডেলিভারি থেকে খাবার অর্ডার করেছি। দারুণ খাবার বানাই রে। রমেশের কথা শুনে তরুণের খুবই সন্দেহ হয়। তাই তরুণ রমেশের কাছে স্মিতার টিফিন ডেলিভারির নাম্বার চাইলে সেখানে দেখে স্মিতা এবং শেফালি দেবী দুজনেরই ফোন নাম্বার দেওয়া আছে, যা দেখে তরুণ পুরো ব্যাপারটা বুঝতে পারে। তাই সেদিনই তরুণ বাড়িতে গিয়ে স্মিতা এবং তার শাশুড়ি মাকে বলে, তোমরা বউ শাশুড়িতে আমার পেছনে পেছনে টিফিন ব্যবসা খুলেছো তাই না? তোমরা কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না? তোমরা কেন আমাকে না বলে এত বড় কাজ করতে গেলে? আমি তো বাড়ি থেকে বেরোতে কোথাও যাচ্ছি না, বাড়িতে বসেই রান্না করে টিফিন ডেলিভারি দিচ্ছি। এতে নিশ্চয়ই তোমার আপত্তি থাকার কথা নয়। এখন আমি নিজে 2 টাকা ইনকাম করতে শিখেছি, তারপরেও তুমি আমাকে কথা শোনাচ্ছ? ও, 2 পয়সা ইনকাম করে মুখে তো ভালোই বলি ফুটেছে দেখছি। এই বলে তরুণ স্মিতাকে মারধর করতে শুরু করে, যা দেখে শেফালি দেবী তরুণকে আটকাতে আসে। কিন্তু তরুণ তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুই আমার মা হয়ে আমার বউকে সাপোর্ট করছিস? যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর এখন 2 পয়সা ইনকাম করতে শিখেছিস তো, ওই পয়সা দিয়ে নিজেদের পেট চালা। আমি আর তোদের কাউকে খাওয়াতে পারবো না। নিজের মাকে তুই তোকারি করতে তোর লজ্জা করছে না? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই বলে শেফালি দেবী স্মিতা এবং সুজয়কে নিয়ে কাছাকাছি একটি ভাড়া বাড়িতে থাকতে চলে যায়। আর যেহেতু স্মিতা এবং তার শাশুড়ি মা এতদিনে টিফিন ব্যবসার মাধ্যমে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে, তাই সেই টাকা দিয়ে তারা নিজেদের সংসার চালাতে শুরু করে। কিন্তু তবুও তাদের 3 জনের সংসারের খরচা অনেকটাই বেড়ে যায়। তাই স্মিতা একদিন তার শাশুড়ি মাকে বলে, মা, এখন সংসারের চাপ একটু বেড়ে গেছে, তাই ভাবছি আমাদের টিফিন ব্যবসাটা এবার অফলাইনে শুরু করতে হবে। মানে আমরা ডেলিভারি বয়কে দিয়েও টিফিন পাঠাবো, আবার লোকজন আমাদের দোকানেও খাবার কিনতে আসবে।
শেফালি দেবী স্মিতার কথা শুনে রাজি হয়ে যায়। সেদিন থেকে স্মিতা এবং তার শাশুড়ি মা দুজনেই দিনরাত পরিশ্রম করে তাদের ভাড়া বাড়ির সামনে একটা ছোট্ট দোকান দেয়। আর যেহেতু স্মিতার হাতে রান্না খুবই ভালো হওয়ায় স্মিতার বেশ কিছু কাস্টমার আগে থেকেই ধরা থাকে, তাই তার টিফিন ব্যবসা এলাকার চারিদিকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে একদিন তরুণ যখন অফিসে যায় তখন, কিরে তুই এখানে কেন? তোর এখানে কোনো জায়গা নেই, এখন থেকে এটা তোর অফিস নয়, তুই এখান থেকে চলে যা। তরুণ রমেশের কথা শুনে কিছুই বুঝতে পারে না। তুই কি বলতে চাইছিস? আমি এই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার, আর তুই আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? এই কোম্পানিতে আমার শেয়ার তোর থেকে অনেক বেশি। তোর শেয়ার বেশি ছিল কিন্তু এখন আর নেই। আমি আর সুমন্ত এখন এই কোম্পানির মালিক, তাই তোর আর এখানে কোনো জায়গা নেই। আর তুই যদি নিজে থেকে না যাস তাহলে আমরা তোকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। এমন সময় তরুণ বুঝতে পারে রমেশ এবং সুমন্ত তার সমস্ত শেয়ার জোৎচুরি করে নিজেদের নামে করে নিয়েছে। তাই তরুণ রমেশকে মারতে গেলে সুমন্ত এবং রমেশ দুজনে তরুণকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এমন অবস্থায় তরুণ কোন রকমে স্মিতার দোকানের সামনে গিয়ে উপস্থিত হয়। আর হঠাৎই তরুণীর এরকম অবস্থা দেখে শেফালি দেবী এবং স্মিতা দুজনেই তরুণীর সেবা যত্ন করতে শুরু করে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোমাদের টিফিনের ব্যবসাকে অনেক তুচ্ছ করেছি, কিন্তু আজকে দেখো আমার কোম্পানির সব শেয়ার হারিয়ে আমিও তুচ্ছ হয়ে গেলাম। এই বলে তরুণ খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় তরুণ কাঁদতে কাঁদতে স্মিতা এবং তার শাশুড়ি মাকে সব ঘটনা খুলে বলে। তরুণের কথা শুনে স্মিতা এবং তার শাশুড়ি মা তাকে ক্ষমা করে দেয়। তুমি চিন্তা করো না, আমাদের টিফিন ব্যবসাটা এতদিনে অনেকটা বড় হয়ে গেছে। এই ব্যবসাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। ধীরে ধীরে আমাদের পরিবারের অবস্থা আবার আগের মতো ভালো হয়ে যাবে। আর সেদিনই তরুণ তার পরিবারকে নিজেদের পুরানো বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পরের দিন থেকে তরুণ স্মিতার টিফিন ব্যবসায় সাহায্য করতে শুরু করে। তারা কয়েক মাসের মধ্যেই অনেক টাকা জমিয়ে ফেলে, যেই টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট খুলে বসে, যার ফলে তারা হাসি খুশি শান্তিতে দিন কাটাতে থাকে। মনিকা একজন দাগী আসামি ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে সে জেলে এসেছে। এখনো বেশ কয়েক বছর তাকে এভাবেই জেলে কাটাতে হবে। সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে মনিকার এভাবে জেলে দিন কাটাতে ভালো লাগে না। জেলে আসামিদের সঙ্গে থাকতে কার বা ভালো লাগে, তাও আবার এতগুলো বছর। আর মনিকা জেলে আসার পর তার বাড়ির প্রায় সকলেই তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ভেঙে দেয়। মনিকা একদিন জেলে মন খারাপ করে বসে আছে, এমন সময় তার সাথেই থাকা আর একজন আসামি তার কাছে আসে। কি ব্যাপার বলো তো? আমি এখানে এসেছি 2 মাস হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তোমাকে একবারও কারোর সাথে কথা বলতে দেখিনি, হাসতেও দেখিনি কখনো। বাকি সবাই তো এত বড় বড় দোষ করে এখানে কেমন আনন্দে দিন কাটাচ্ছে। তোমার ঘটনাটা কি আমাকে একটু বলবে? আমার কোনো ঘটনা নেই গো। আমার ভাগ্য আমার সাথে একটা ছোটখাটো মজা করেছে, আর সেই মজার দায়ভার আমাকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। আজকাল শরীরটাও ভালো থাকছে না, কতদিন বাঁচবো তারও কোনো ঠিক নেই। কি হয়েছে সেটা তো বলো। তুমি সবসময় এরকম মুখ গোমড়া করে কেন বসে থাকো? কেন জেলে এসেছো সেটাও তো জানি না আমি। আমার ঘটনা না হয় পরে একদিন বলবো, তার আগে তুমি বলো, তুমি আমাকে একটা ধাবা খুলে দিতে পারবে? আমার খুব ইচ্ছে করে আমার নিজের একটা ধাবা হবে। আমি খুব ভালো রান্না করতে পারি জানো। ধাবা? জেলের মধ্যে? যদি তোমাকে এখানে ধাবা খুলেও দেয়া হয় তাহলে তোমার এই ধাবায় কে খেতে আসবে? জেলের আসামিরা তো ভালো খাবার খেতে পায় না, আমি ওদের ফ্রিতে খাওয়াবো। যেসব আসামিদের দেখতে তাদের বাড়ি থেকে লোকজন আসে, আমার অনেক দিনের ইচ্ছা এটা জানো। আমার শরীর তো দিনের পর দিন খারাপ হচ্ছে। যে কদিন বেঁচে আছি জেলের মধ্যে একটা ধাবা খুলে চালাতে চাই, তাহলে শান্তিতে মরতে পারবো। আমার সাথে জেলের অনেকের বেশ ভালো যোগাযোগ আছে। আমি আসলে এখানে 7 মাসের জন্য এসেছি চুরির দায়ে, যদিও সেই চুরি আমি করিনি। আমি চেষ্টা করছি, যদি তোমার কথা রাখতে পারি ধাবা খুলে দিলে আমাকে বলবে তো তোমার কি হয়েছে, তুমি কেন এখানে এসেছো। চুমকি নিজের কথা রাখতে তার সমস্ত রকমের যোগাযোগ কাজে লাগিয়ে প্রায় 1 মাসের মধ্যেই জেলের এলাকার ভেতরেই একটা মাঠ মতো ফাঁকা জায়গায় ত্রিপল টাঙিয়ে মনিকাকে একটা ছোট্ট ধাবা খুলে দেয়। মনিকার ধাবা বেশ রমরমিয়ে চলতে থাকে। জেলের কয়েদিরা মাঝে মাঝেই সেখানে ফ্রিতে খাবার খেতে যাওয়ার অনুমতি পায়, আর কয়েদিদের দেখতে যারা আসে তারাও মাঝে মাঝে মনিকার ধাবাতে খেতে আসে। এখন মনিকা বেশ খুশি, তাকে প্রায় সারাদিনই হাসতে দেখা যায়।
কি মনিকা দিদি, এবার খুশি তো? এবার আমাকে সবকিছু বলো। আমি শুনেছি তুমি নাকি পুলিশদের সব দোষ মুখ বন্ধ করে স্বীকার করে নিয়েছিলে। কেন করেছিলে তুমি এরকম? তোমার স্বামীর পোস্টমর্টমের রিপোর্টে তো হার্ট ফেল এসেছিল, তবুও তুমি কেন স্বীকার করেছিলে যে তুমি খুন করেছো? নিজের লোকেই যখন আমাকে অবিশ্বাস করেছে, তখন আমি নিজের দোষ স্বীকার না করেই বা কি করব? বাড়িতে থাকলেও তো সারা জীবন ওরা আমাকে কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলতো, তাই আমি এখানে চলে এসেছি। মনিকা একজন ভীষণ ভালো রাঁধুনি ছিল। তার হাতের রান্না যে একবার খায়, সে বারে বারে তার হাতের রান্না খেতে চায়। মনিকার বরাবরেরই ইচ্ছে ছিল একটা বড় ধাবা খোলার, যেখানে নানান রকমের খাবার পাওয়া যাবে আর অত্যন্ত সস্তা দামে। তাদের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তার স্বামী সুকান্ত কখনোই তার এই ইচ্ছাতে আমল করতে দেয় না। এভাবে বেশ অনেকগুলো বছর কাটে। মনিকার বয়স এখন প্রায় 50 আর তার স্বামীরও 60-এর কাছাকাছি। এরই মধ্যে ডাক্তার জানায় মনিকার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তোমাকে বিয়ে করার পর থেকে আমি কতবার করে বললাম আমাকে একটা ধাবা খুলে দাও, তুমি আমার কোনো কথা শোনোনি। এখন আমার শরীরের এই অবস্থা, আজ আছি কাল নেই। আমি মরে গেলেও কিন্তু তোমার মাথায় ভূত হয়ে নাচবো। আজে বাজে কথা বলো না, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এতদিন ছেলে মেয়েদের পড়াশোনার সংসারের খরচ চালিয়ে আমি সেরকম ভাবে তোমার জন্য কোনো রকমের খরচাই তো করতে পারিনি, কিন্তু এবার আমি তোমার জন্য খরচা করব। কিন্তু যদি আমাদের ছেলে মেয়েরা বাধা দেয়, তাহলে ওরা তো একদম আমার মতো হয়নি, নিজেদের ভালো বোঝে শুধু। আমার ছেলে মেয়ে হয়ে ওরা যে কিভাবে এরকম করলো। চিন্তা করো না, আমার কাছে আপাতত 1 লক্ষ টাকা আছে। সেই 1 লক্ষ টাকা দিয়ে শহরের হাইওয়ের পাশে তোমাকে একটা ধাবা খুলে দেবো। সুকান্তর এই কথা শুনে মনিকা বেজায় খুশি হয়। সে দিন গুনতে থাকে কবে তাদের নতুন ধাবা খোলা হবে। দিনের পর দিন, মাসের পর মাস যেতে থাকে। সুকান্ত রোজই মনিকাকে বলে আজ হবে কাল হবে, কিন্তু কিছুতেই মনিকার ধাবার কোন রকমের বন্দোবস্ত করা হয় না। মনিকারও শরীর একটু একটু করে আরো খারাপ হতে থাকে। একদিন সুকান্ত খুব রাত করে বাড়ি ফেরে। মনিকা এমনিতেই তার উপরে অনেক রেগেছিল, আর এমন ঘটনার পরে সে আরো রেগে যায়। কোথায় ছিলে তুমি? ছেলে মেয়েরা এত বড় হয়ে তাদের বিয়ে হয়ে গেল, আর তোমার এখনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার শখ মিটলো না? কোথায় বসে আড্ডা দিচ্ছিলে রাত 1টা পর্যন্ত? সে কথা কি আমি তোমাকে বলবো নাকি? আমার টাকা, আমার পয়সা, আমি যেভাবে খুশি ওড়াবো। তুমি আমাকে আজ থেকে কত মাস আগে বলেছো আমার ধাবা খুলে দেওয়ার কথা, এখনো তো ধাবার ধটাও হতে দেখলাম না। এদিকে প্রত্যেক দিনই বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে তুমি টাকা উড়িয়ে আসছো, আর কয়েকদিন পরেই তুমি কিন্তু রিটায়ার হয়ে যাবে। তখন কিন্তু এত বিলাসিতা করার মতো টাকা থাকবে না। তোমাকে আমি কোনোদিনও ধাবা খুলতে দেবো না। তোমার যা রোগ হয়েছে তাতে তুমি বেশি দিন বাঁচবেও না। দেখা গেল ধাবা খুলে দেবো আর তার কয়েকদিনের মধ্যেই তুমি মরে যাবে, তারপর আমার টাকা শুধু নষ্ট হবে। কোনো বিদ্যমান মানুষ এইরকম কি করে? এই কথা শুনে মনিকা কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ করেই তার মনে হয় তার জীবনে আর কোনো আশা নেই। তার এবং সুকান্তর মাঝে তুমুল ঝগড়া অশান্তি লেগে যায়। রাত 1টা-1:30টার সময় এরকম চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশী অনেকেই তাদের বাড়ির সামনে জড়ো হয়। ঝগড়াঝাটি ধাক্কাধাক্কিতে সুকান্ত মাটিতে পড়ে যায়। যেহেতু সে আগে থেকে মদ্যপ অবস্থায় ছিল, তারপরে এরকম ধাক্কাধাক্কিতে সে সামলে উঠতে পারেনি। মাটিতে পড়ার সাথে সাথেই সে হার্ট ফেল করে মারা যায়। এমা, সুকান্ত তো মরে গেছে। মনিকা বৌদি, তুমি ওকে মেরে ফেললে? এই, তোমরা কে কোথায় আছো? এক্ষুনি পুলিশ ডাকো। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, যা বলছি তাড়াতাড়ি করো। আমি তো কিচ্ছু করিনি, তোমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে ও আমাকে ধাক্কা মেরেছে। আমি তো শুধু আটকাতে গিয়েছিলাম। আমরা নিজের চোখে যা দেখেছি আমরা সবই পুলিশকে বলবো, তারপর পুলিশ বিচার করবে তোমাকে বাড়িতে রাখবে না জেলে রাখবে। চোখের সামনে একটা জলজ্যান্ত লোককে মরে যেতে দেখলাম, এটা পুলিশকে না জানালে জীবন অনুশোচনার আগুনেই জ্বলতে থাকবে। আমি চাই রাজু দাদা আর বাবলি দিদিকে বরং জানিয়ে দেই বাবা মারা গেছে আর মাকে জেলে নিয়ে যাওয়া হবে। এরকম ঘটনা তো ওদের ছাড়া হতে পারে না, তাই না? হঠাৎ করে এক লহমায় মনিকার সমস্ত আশা চুরমার হয়ে যায়। স্বামী মারা গেছে বলে সে কাঁদবে, নাকি সবাই তাকে ভুল ভাবছে বলে সে চিৎকার করে তাদেরকে বোঝাবে, কিছুই সে বুঝে উঠতে পারে না। তার ছেলে মেয়েরা এসেও সবাই তাকে নানান রকম ভাবে দোষারোপ করতে থাকে। তোরা নিজের মাকে চিনলি না তাহলে? তোদের জন্য আমি এত কিছু করলাম, তোদের বড় করব বলে নিজের সমস্ত সুখ আহ্লাদ সব ইচ্ছা জলাঞ্জলি দিয়েছি, শেষ পর্যন্ত তোরাও আমাকে পাড়ার লোকেদের মতো ভুল বুঝলি। ভুল ঠিক বোঝার আর কি আছে মা? তুমি নিজে বলো,
তুমি বাবাকে ধাক্কা মারোনি? তুমি মিথ্যা বললেও আমরা তো সেটা বিশ্বাস করতে পারবো না। পাড়ার লোক সমস্ত কিছু দেখেছে। তোমার জন্য আমার শ্বশুর বাড়িতে আমাকে দিনরাত অপমানিত হতে হয়। সবাই আমাকে খুনির মেয়ে বলবে। এর থেকে ভালো হতো বাবার আগে যদি তুমি মারা যেতে, অন্তত আমার বাবাটা বেঁচে যেত আর আমাদের সম্মানটাও বেঁচে যেত। এসব তুই কি বলছিস? ঠিক আছে, আমি আর নিজেকে ঠিক প্রমাণ করার জন্য আর কিছুই বলবো না। তোদের যা ভালো লাগে তোরা তাই কর। সেই যে মনিকা মুখ বন্ধ করে, তারপর সে আর কাউকেই কোনো প্রশ্নের উত্তর দেয় না। পুলিশ এসে তাকে যা জিজ্ঞাসা করে সে তাতেই মাথা নাড়ে, যেন সবকিছুই সে মেনে নিয়েছে। সমস্ত কিছু দেখে পুলিশ মনিকাকে ধরে নিয়ে চলে যায়। কয়েকদিন পরে কোর্টে কেস উঠলে বিচারপতি মহাশয় সিদ্ধান্ত নেয় মনিকার যাবজ্জীবন কারাদণ্ড হবে, কারণ তার পাড়া প্রতিবেশী সবাই মনিকার বিরুদ্ধে বয়ান দিয়েছিল। মনিকার কথা শুনে চুমকির চোখে জল চলে আসে। মনিকা যে এত কিছু সহ্য করেছে সেটা সে একবারও ভাবতে পারেনি। এসব এখন বাদ দাও, আমার যা শোনা ছিল সব শোনা হয়ে গেছে। এবার ঘুমিয়ে পড়ি চলো, কালকে সকালবেলায় আবার ধাবার কাজে বসতে হবে। তুমি আমার সাথে ধাবায় কাজ করবে? সত্যি? তুমি রান্না পারো? আমি রান্না করতে পারি না, তবে রান্নার সমস্ত জোগাড় করে দিয়ে তোমাকে সাহায্য করতে পারি। এটুকুর জন্য নিশ্চয়ই তুমি আমাকে কাজে রাখতে পারো, তাই না? ধাবাটা তো তোমারই, তোমার জন্যই তো ধাবাটা খুলতে পেরেছি। সারা জীবনে আমার যেই স্বপ্ন আমার বাড়ির লোক পূরণ করতে পারেনি সেটা তুমি করেছো। ওরা কখনো রাস্তার উপরেই ধাবা খুলতে দিতে সক্ষম হয়নি, আর তুমি আমাকে জেলের মধ্যে ধাবা খুলে দিয়েছো। তুমি তো আমার পার্টনার। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটে। মনিকা এখন সবসময় খুবই খুশি থাকে। তার রোগীর কথা তার যেন মনেই নেই। ধাবার কাজ সামলাতে সামলাতে সে প্রায় দিনে ওষুধ খেতে ভুলে যায়। এভাবে আরো কিছুদিন কাটে। হঠাৎই একদিন মনিকা দেখে সে চুমকিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এভাবে আরো কয়েকদিন কাটে। ওর বোধহয় ছুটি হয়ে গেছে। এত মিষ্টি একটা মেয়ে, ও কখনো চুরি করতে পারে? নিশ্চয়ই কোর্টে প্রমাণ হয়ে গেছে যে ও নির্দোষ। এইভাবেই সময় কাটতে থাকে। হঠাৎই মনিকা একদিন দেখে তার জেলের ধাবায় চুমকি আরো বেশ কয়েকজন ইন্সপেক্টরকে নিয়ে সেখানে আসছে। এই দেখে মনিকা একেবারে অবাক হয়ে যায়। তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? তুমি ছিলে না বলে আমার সবজি কাটা নিয়ে কত সমস্যা হয়েছে বলো তো। তোমার ছুটি হয়ে গেছে তাই না? হ্যাঁ, আমার ছুটি হয়ে গেছে। আমি তোমারও ছুটি করিয়ে দেব মনিকা দিদি, আর তোমাকে এখানে থাকতে হবে না। আমি তোমার ছেলে মেয়েদেরও খবর দিয়েছি, ওরা তোমাকে একটু পরেই নিতে আসবে। কেন? কিভাবে? আমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আমার কিভাবে এখন ছুটি হয়ে যাবে? তোমার মাথা বোধহয় কাজ করছে না। খেয়ে নাও আগে, তোমার পছন্দের মাছের কালিয়া বানিয়েছি। আমার মাথা একদম ঠিক আছে। আমি আসামি নই মনিকা দিদি, আমি একজন সাইকোলজিস্ট। আমাকে শুধুমাত্র তোমার মুখ থেকে সত্যি বের করানোর জন্যই জেলে পাঠানো হয়েছিল, কারণ বিনা অপরাধে কোনো মানুষই শাস্তি পেতে পারে না। আমার জন্য তুমি, মানে আপনি 2-3 মাস জেলে কাটিয়েছেন? কিন্তু কেন? আমি দূর থেকে তোমার কথা শুনে, তোমার ব্যবহার দেখে অনেক বোঝার চেষ্টা করেছিলাম তোমাকে, কিন্তু পারিনি। তাই তোমার বন্ধু হয়ে তোমার স্বপ্ন পূরণ করে তোমাকে দিয়ে সব সত্যিটা বলিয়েছি। সেদিন রাতে কি কি হয়েছিল তুমি আমাকে সব বলেছো, আর আমি সেসব রেকর্ড করে নিয়েছিলাম। জজ সাহেব তোমার ছুটি মঞ্জুর করেছেন, তোমার শাস্তি মকুব হয়েছে। কিন্তু এই ধাবাটা তো আমার স্বপ্ন, এটা ছেড়ে আমি কোথাও যেতে চাই না। মনিকার কথা শেষ হতে না হতেই তার ছেলে মেয়েরা সেখানে চলে আসে। আমাদের সাথে চলো মা, আমরা কথা দিচ্ছি আমরা তোমাকে ধাবা খুলে দেব। আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি, আর নয়, আমরা দুজনে মিলে তোমার অনেক খেয়াল রাখবো। কিন্তু আমি তো তোদের সাথে যাব না। তোরাও তোদের বাবার মতো, তোরাও আমাকে ধাবা খুলে দিবি না কখনো। আর তোরা আমার সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পাড়ার লোকের কথা শুনে আমাকে অবিশ্বাস করেছিস, আমাকে মরে যেতেও বলেছিস। আমি তোদের সাথে যাব না। কিন্তু মা, আমাকে একটু সাহায্য করো না চুমকি, আমাকে দয়া করে এখানেই থাকতে দাও। তুমি তো জানোই আমি আর বেশি দিন বাঁচবো না। যে কদিন বাঁচবো সেই কদিন শান্তি করে জেলের এই ধাবাটা চালাই। দয়া করো চুমকি, প্লিজ। ইন্সপেক্টর সাহেব, আমার একটা অনুরোধ রাখুন। মৃত্যু পথযাত্রী একজন মহিলার শেষ ইচ্ছা আপনারা পূরণ করুন। বাবলি আর রাজু অনেকবার বললেও
মনিকা তাদের কোনো কথা শোনে না। চুমকি আর জেলের ইন্সপেক্টররা বাধ্য হয়ে মনিকার জন্য বিশেষ অনুমতি করিয়ে তার শাস্তি মকুব হয়ে যাওয়ার পরেও তাকে জেলে থাকার অনুমতি দেয়। মনিকার ছেলেমেয়েরা তাদের অবিশ্বাসের যোগ্য জবাব পেয়ে যায়। মনিকা আর কোন রকমের দুঃখ অপবাদ মনে না রেখে জেলের মধ্যেই তার ধাবা চালাতে থাকে। এইভাবে আরো কয়েক বছর কাটে। একদিন হঠাৎই মনিকা অসুস্থতার কারণে ধাবাতে রান্না করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু চুমকি ব্যবস্থা করে যেন মনিকার খোলা সেই ধাবা কখনো বন্ধ না হয়। আজও সেই ধাবাতে জেলের কয়েদিদের ফ্রিতে খাবার খাওয়ানো হয়।